সালটা 2006। তখন আমি একদিকে তো ককবরক বিভিন্ন ভিডিও অ্যালবামের কাজ করছিলাম, পাশাপাশি আমি এবং বিপ্লব চক্রবর্তী দুজন মিলে একটা অডিও অ্যালবামের কাজ করি, এবং এটা ভিডিও অ্যালবাম করার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে এটা করা হয়নি। তো আজকে প্রায় 18 বছর পর আমি উনার বাড়িতে এলাম, যিনি আমাদের এই ভিডিও অ্যালবামের মিউজিক দিয়েছিলেন। আপনারা হয়তো সেই নামটার সাথে পরিচিত, আমাদের ত্রিপুরা রাজ্যের এক অন্যতম মিউজিক ডিরেক্টর শ্রী জয়ন্ত ভৌমিক। নমস্কার দাদা। অনেক বছর পরে, প্রায় 18 বছর। প্রথম কোশ্চেন, 2024 সালে জয়ন্ত ভৌমিক কি করছে? আচ্ছা, এই 2024 সালে ওই তো গানের শুট করছি। আমার এখন গিটার বাজাতে একটু অসুবিধা হয়, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে একটু। মানে আপনার কি স্ট্রোক হয়েছিল? স্ট্রোক 2019-এ। তারপর থেকে আপনার মানে গিটার বাজাতে সমস্যা। গিটার দিয়ে তো আপনার মিউজিক জীবন শুরু। হ্যাঁ, সেই। তো আমি যদি আমার শুরুর দিনগুলোতে যাই, তো শুরুর দিনটা আপনার কিভাবে শুরু হয়েছিল? এরপর উডার শিলংয়ে তুলছি, দার্জিলিং। আচ্ছা। আকাশ কথাটা কত নীল আকাশটা আজ বড় নীল, কেন এত সুনীল? দাদা নমস্কার বৌদি। প্রায় 18 বছর পর আপনাদের সাথে আমার দেখা হলো। 2006 সালে যে একটা ভিডিও না অডিও অ্যালবাম করছিলাম মোয়াকি, সেই মিউজিক করার জন্য বিপ্লব আমি আপনার এখানে আসছিলাম। আজকে 18 বছর পরে আপনার স্বাস্থ্য দেখে দাদা খুব খারাপ লাগতেছে। সুগার তো রিটায়ারমেন্ট হয়েছেন তো 2022-এ সম্ভবত ডিসেম্বর মাস। সেটা বেশি খারাপ লাগতেছে আমার কাছে। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী এবং সুস্থ থাকুন। আপনার মিউজিক জার্নি নিয়ে আমি কথা কমু। আমি যতটুকু জানি প্রায় 1978 সাল থেকেই আপনি মিউজিকের সাথে জড়িত, পাশাপাশি আপনি একজন হকি টিচারও, হকি কোচ। সেই জার্নি সম্পর্কে আজকে আমি চাই যে দর্শকরা আপনার টোটাল জার্নিটা জানুক। এই বিষয়ে আজকে আপনার সঙ্গে ইন্টারভিউ করতে আমি আইছি। আমার এখন গিটার বাজাতে একটু অসুবিধা হয়, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে একটু। মানে আপনার কি স্ট্রোক হয়েছিল? স্ট্রোক 2019-এ। তারপর থেকে আপনার মানে গিটার বাজাতে সমস্যা। গিটার দিয়ে তো আপনার মিউজিক জীবন শুরু। হ্যাঁ, সেই। তো আমি যদি আমার শুরুর দিনগুলোতে যাই, তো শুরুর দিনটা আপনার কিভাবে শুরু হয়েছিল এবং কত সাল? 1978 থেকে আমার গিটার শিক্ষা শুরু। তার আগে থেকে আমি ভালোবাসতাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখতাম, সিনেমা দেখতাম, এগুলিতে সবসময় দেখতাম যে স্প্যানিশ গিটারের প্রাধান্যটা বেশি বিভিন্নভাবে। এখানে আমি একটু কথা বলি, মানে আপনি যেহেতু গিটারের প্রসঙ্গ বা সিনেমার প্রসঙ্গ বললেন, আমার মনে আছে তখন ওর সাথে মানে জাস্ট প্রথম আমরা একটা শোতে গেছি, সেটা খোয়াইতে টাউন হলে, সেটা 89-এর গোড়ার দিকে। দাদার সঙ্গে মানে এজ এ গিটারিস্ট, আমি সিঙ্গার, ও গিটারিস্ট, ওকে আমি নিয়ে গেছিলাম সেই অনুষ্ঠানটাতে। আমার সাথে জাস্ট গিটার প্লে করার জন্য।
তখন আমার সাথে আমার মা গেছিলেন, আমার দিদি গেছিলেন। তখন আমরা যে গেস্ট হাউসে ছিলাম রাত্রিবেলা, হঠাৎ করে আমরা তিনজন শুয়ে রয়েছি, হঠাৎ দেখছি ওই যে নীলে নীলে আম্বার পর চাঁদ জব আয়ে, এটা যে মিউজিকের যে পার্টটা, গিটারের যে পার্টটা, ও ছাদে বসে বসে ওইটা বাজাচ্ছে। আচ্ছা কেমন, তো আমরা অটোমেটিক্যালি আরে এত সুন্দর, এত পারফেক্টলি বাজাচ্ছে, মনে হচ্ছে যেন মানে ক্যাসেট চলছে আর কি। আমরা তিনজন গুটি গুটি পায়ে গিয়ে ছাদে উঠে দেখি, আমি, মা আর দিদি, আমার সাথে আমার মা আর দিদিও গেছিল। আর ওরও মাও গান গান মা থেকেই গান শেখা, দিদিও গানের একজন শিল্পী। তো আমরা তিনজন গিয়ে ওর পেছনে বসে রয়েছি চুপচাপ। আর ও মনের আনন্দে, চাঁদ উঠেছিল, এখনো মনে আছে, বিশাল বড় একটা চাঁদ আকাশে ঝলমল করছে। আর ও এই এটা মানে নীলে নীলে আম্বার পরটা গাইছে, গিটারটা বাজাচ্ছে। আমি হঠাৎ করেই করে একটা মিউজিক আছে গিটারের, ওইটার পরে হো তপ্পে তপ্পে গিরনে জব বালো কো ছু যায়, ওই জায়গাটা ধরেছি। আর হঠাৎ করে ও না মানে বুঝতে পারিনি তো যে আমরা পেছনে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ হঠাৎ করে তাকিয়ে বলছে, আরে তোমরা, তখন মাও বলছে, আরে তুমি এত সুন্দর মানে প্লে করছো, তোমার হাত এত পরিষ্কার। তো ওই দিনই প্র্যাকটিক্যালি আমি বলে না লাভ এট ফার্স্ট সাইড বলে, আর আমি মানে উইথ গিটার এট ফার্স্ট সাইড লাভ যেটা বলে আর কি, সেটা প্রথম আমাকে ওর মানে অ্যাট্রাক্ট করেছিল ওর প্রতি আর কি ভালোবাসাটা। 89 থেকেই ওইটাই, ওইটা এর আগে একটা প্রোগ্রাম হয়েছিল, আমি তখন ইউনিভার্সিটিতে জাস্ট ফার্স্ট ইয়ার, তখন আমাদের একটা ভাইস চ্যান্সেলরদের একটা অনুষ্ঠান হয়েছিল। অল ইন্ডিয়ার থেকে যত ভাইস চ্যান্সেলর ছিলেন ওনারা সব টাউন হলে আসবেন, ওইটার দায়িত্ব পড়েছিল যে প্রোগ্রামটা কোঅর্ডিনেট করার জন্য আমার উপরে দায়িত্ব পড়েছিল। আমি তখন জুলজি এমএসসি করছি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ ফার্স্ট ইয়ার। তখন ওকে এজ এ গিটারিস্ট আমি নিয়েছিলাম। আর অরুণোদয় সাহা যিনি ছিলেন, উনি ছিলেন এটার কনভেনার। তখন সে থেকে স্যারের সাথে আমার খুব ভালো পরিচয় আর কি। তো ওই প্রোগ্রামটাতে ওকে নিয়েছিলাম, ছবিও আছে, আমি দেখাবো আপনাকে, যে ফার্স্ট ও আমাদের আমি লিড করেছিলাম একটা অনুষ্ঠান টাউন হলে হয়েছিল, এবং 23 জন ভাইস চ্যান্সেলর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তখন এসছিলেন টাউন হলে। তো আমরা সেই অনুষ্ঠানে ফার্স্ট ওকে আমি আমার সাথে বা আমাদের পুরো অনুষ্ঠানটাতে গিটার প্লে করার জন্য বলেছিলাম আর কি। তো তখন থেকেই ওর প্রথম, এটাই তোমার সাথে আমার প্রথম প্রোগ্রাম, এটা থেকেই ওর সাথে ফার্স্ট পরিচয়। পরে ওর যে সিম্ফনি অর্কেস্ট্রা টিম ছিল, সেখানে আমাকে ও গান গাওয়ার জন্য বাড়িতে মার কাছে আবেদন করেছে যে গীতশ্রীকে আমরা নিতে চাই আমাদের টিমে সিম্ফনিতে। তখন তো জানেন একটা, এখন যেমন উইলিংলি গার্জেনরা পুশ করে যাও তুমি প্রোগ্রাম করো, কিন্তু তখনকার দিনে অর্কেস্ট্রা প্রোগ্রামটাকে অতটা ভালো চোখে দেখতো না সবাই। তো আমার বাড়িতেও একটু অব্লিগেশনে এসছে, আমার বাবা বলেছে যে না তুমি এমনিতে গান করো অল ইন্ডিয়া রেডিও বা টিভিতে, কিন্তু অর্কেস্ট্রাতে গাও সেটা আমরা চাই না। তারপর ও যাই হোক কনভিন্স করলো, আমিও, হ্যাঁ ছিল সিম্ফনি ছিল। তখন থেকে আমি তো মা বললো যে তাহলে তোমাদের রিহার্সেল হবে, তন্দ্রা দেববর্মনের বাড়িতে আমাদের রিহার্সেল হতো। তো বলছে কে নিয়ে যাবে, কে আসবে, তখন ও বললো যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি আমি নিয়ে যাব, প্রত্যেকদিন নিয়ে যাবো, আপনি কোনো চিন্তা করবেন না, প্রত্যেকদিন আমি ওকে বাড়ির ভেতরে ড্রপ করে তারপর আমি যাব। তো সেই থেকে মানে ওকে যত দেখেছি আমি তত ওর প্রতি ইমপ্রেস হয়েছি, কারণ আমরা সম্ভবত 1-2 বছর সমানে প্রোগ্রাম করেছি ত্রিপুরার বিভিন্ন জায়গায়, এবং রেগুলার রিহার্সেলে ও আমাকে নিয়ে যেত, আবার বাড়িতে ড্রপ করে যেত, কিন্তু কোনোদিন ও আমার হাতে পর্যন্ত ধরেনি, দূরে থাক আই লাভ ইউ বলা। তো আমি তো হ্যাঁ, তো এইটা একটা বিশাল একটা ব্যাপার যে এরকম একটা ছেলে, কিন্তু সে এত ভালো গিটার বাজাচ্ছে, কিন্তু মানে আমার প্রতি উদাসীনতা, সেটা হয়তো আমাকে ওর প্রতি অ্যাট্রাক্ট করেছে বেশি আর কি। তারপরে ওকে কিন্তু আমি আই লাভ ইউ ফার্স্ট বলেছি, অন স্ক্রিন আমি বলছি কথাটা, ও কিন্তু বলেনি। এই আর কি। এটা নভেম্বর ডিসেম্বরের দিকে সম্ভবত হয়েছিল, 89-এ। হ্যাঁ 89-এ। ওই সময় আপনারা সিম্ফনি যে অর্কেস্ট্রা ছিল তার থেকে আপনারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে মানে তখনকার দিনে শিল্পী কে কে ছিল? তন্দ্রা দেববর্মন, আমার মিসেস ছিল, দীপ্তনু দেববর্মন, কুমার বিশ্বনাথ কলকাতা থেকে ছিল, আরেকটা ছেলে ছিল সঞ্জীব করে, এই কয়েকজন। তো আপনারা যে সিম্ফনি, আপনি তো গিটার বাজাতেন, কিবোর্ড আরো যে আছে, কিবোর্ড সুভাষ বাজাতো,
সুভাষ দেবনাথ যিনি মারা গেলেন। তবলা বা তবলা ছিল না, তবলা তো না, ঢুলক, নাল ঢুলক এগুলো তখনকার সময় আছে। হ্যাঁ, তখনকার সময় ছিল। ওই সময় যারা শিল্পী এখনো কি আপনার মানে এখন কি আছে এখনো তারা? ওরা আছে কিন্তু এখন প্রোগ্রাম করে না। আচ্ছা আচ্ছা, ওই সময় আপনারা যে প্রোগ্রাম করতেন যে সিম্ফনি ব্যান্ডের, তখন আপনারা বেসিক্যালি কি গান আপনারা করতেন? ওই বিভিন্ন সেমি ক্লাসিক্যাল, তারপরে লাইট সং, সবকিছুই করতাম, ফিল্মি সং। তখন আমার মনে বাংলা আছে আশিকি, ফার্স্ট আশিকি যেটা আশিকি টু না, ওই গানগুলি রিলিজ হয়েছিল। তারপরে দিল হেকে মানতা নেহি, এগুলো রিলিজ হয়েছিল। ওই গানগুলি খুব চলতো। আপনারা তো ত্রিপুরা বিভিন্ন জায়গায় মানে বৌদিও আপনিও গেছেন, হ্যাঁ, আর তারা তো বাজাইতো। হুম। ত্রিপুরা কোন কোন জায়গায় মোটামুটি আপনারা পারফর্ম করছেন? মোটামুটি সব জায়গায়। তখন আর কোনো অর্কেস্ট্রা ছিল না, আমাদের অন্যরা ছিল তো ভালো ছিল না, আমাদের আর আমার এখনো মনে পড়ে পুজোর সময় আমরা পরপর 3 বছর বিলুনিয়াতে থাকতাম, বিলুনিয়াতে প্রোগ্রাম করতাম। পুজোর সময়টা, পুজোর 3 দিন, বোধহয় দশমীর পর দিন আমরা বাড়ি ফিরতাম। মানে ষষ্ঠী দিন চলে যেতাম, সপ্তমী অষ্টমী নবমী ওইখানে প্রোগ্রাম করে না, আমরা দশমী দিন বাড়ি ফিরতাম এরকম, বা খোয়াইতে যেতাম। তারপরে একটা ঘটনা আপনাকে বলি, খুব মজার ঘটনা এটা। আমরা এটা কোথায় ছিল বলছিল যে তোমরা রেকর্ডিং বাজিয়ে তোমরা চলে গেছো, তোমরা গাওনি, এত সুন্দর প্রোগ্রাম মানুষের গলায় সম্ভব না। জায়গাটা নতুন বাজার, নতুন বাজার, নতুন বাজারে আমরা শো করতে গেছি, এত ভালো শো হয়েছিল। তো তখন মানে আমরা আসার পরে ওইখানকার লোকরা বলছিল যে তোমরা নিশ্চয়ই এত ভালো ব্যান্ড, মিউজিক উইথ সিঙ্গিং, এটা তো মানে সম্ভব না। এটা তোমরা নিশ্চয়ই ক্যাসেট বাজিয়ে তোমরা শুধু মানে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিং করে গেছো, কারণ এত সুন্দর করে গান এবং মিউজিক কি করে সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখনকার সময় তো ছোট, আমাদের মধ্যে কোনো ক্যামেরাও ছিল না, না এইগুলো রেকর্ড করার মতো যায় না, বা ছবি তোলাও ঠিক মতো না না সেরকম। হ্যাঁ, এখন তো 2024 কত কিছু করছে, ইউটিউব, ফেসবুক থেকে শুরু সব কিছু করছে আর কি। তো এই ওই দিনগুলোর কথা মনে পড়লে আপনাদের কি অনুভব হয়? যখন আপনার স্মৃতিটা ওইসব দিন তো ছিল, তখন আপনারা কিরকম ভাবেন ওই দিনগুলো নিয়ে? এখন না, তফাৎ তো আছেই, আগের সময় আর এখনের সময় অনেক তফাৎ। আর আমার তো সত্যি কথা, গান বাজনা যে এইভাবে করতে পারবো অন অর্কেস্ট্রা এবং অন স্টেজ, সেটা আমার কল্পনার বাইরে ছিল। গান বাজনা আমি যখন থেকে গান গাই তখন থেকে অসম্ভব, গানটা আমার মানে রক্তে, মিউজিক। আমি ছোটবেলার একটা কথা আপনাকে শেয়ার করব একটু পরে, তার আগে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা দিই। তখন যখন এইভাবে প্রোগ্রাম করতাম, রাস্তাঘাটে অটো ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকে আমাদের চিনত, বিশেষ করে আমাকে, ওকে তো এখনো চেনে, আমাকেও তখন চিনত। কারণ কি, মাস পিপল, যেমন বিশ্বকর্মা পুজোর সময় আমরা যে মোটর স্ট্যান্ড প্রোগ্রামটা করতাম, 15 থেকে 20 হাজার অডিয়েন্স হতো, যেটা এখন ভাবাই যায় না। কারণ তখন ওইটাই একমাত্র অ্যামিউজমেন্টের বিষয়বস্তু মানুষের কাছে ছিল। তো এর মধ্যে মানে অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সবাই তো এটার মধ্যে ছিলেন, থাকতো। তো ওদের সবাই কাছে মানে পরিচিতিটা খুব পাওয়া যেত। তারপরে একটা ঘটনা আমি বলি, আমাদের, আচ্ছা আমি ক্লাবের নামটা উল্লেখ করছি না, তেলিয়ামোড়াতে একটা প্রোগ্রাম করেছিলাম। আর ও তখন প্রচন্ড ড্যাশিং ছিল, মানে প্রচন্ড কথা কম বলতো, কাজ বেশি করতো, এই জিনিসটা। কারণ এখনো বলে, জীবন কিষান এরা এখনো, সেদিনও আমাকে বলছিল, দিদি একটা দাদা যে এরকম দাঁড়াতো স্টেজের সামনে, একটা এত ভারী একটা গিটার, কিন্তু কখনো বসে বাজাতো না, 3 ঘন্টা 4 ঘন্টা কনস্ট্যান্ট ওটা দাঁড়িয়েই গিটারটা প্লে করতো। আমি তো ছোট ছিলাম তখন, তো আমি হ্যাঁ আমি নিজেও দেখছি আপনার অনেক প্রোগ্রাম, সেই অবাক হয়েছে তখন আর কি, দাদা যে হ্যাঁ এত ভারী একটা গিটার। এবং আমার একটা ঘটনাটা শেয়ার করি আমি, ঠিক আছে? তেলিয়ামোড়াতে একটা প্রোগ্রাম, আমরা এখান থেকে গেছি 4টের সময়, রওনা হয়েছি, গিয়ে তখন 7টার দিকে পৌঁছেছি। আর আমি তখন বাসে খুব বমি করতাম, মানে আমি বাস জার্নি একদম করতে পারতাম না, মানে আমি একদম মানে মরি করে গিয়ে আমি পৌঁছেছি ইয়েতে, তেলিয়ামোড়াতে। 15,000-এর উপরে অডিয়েন্স হয়েছিল, মনে আছে আমার শোটাতে, মানে এটা ওদের কথা আর কি ছিল। আর শোটা হয়েছিল একটা ছাদের উপরে, ওরা স্টেজটা করেছিল ছাদের উপরে, একটা বেতের এরকম সিঁড়ি হয়, এরকম একটা সিঁড়ি ওরা তৈরি করেছিল, আমরা ধরে 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 সবাই উঠে গেছি ওটার উপরে। হ্যাঁ, উঠে ওইখানে তখন রাত্র বাজে 3টা,
তখন অব্দি একজন অডিয়েন্সও মানে সরছে না। আর আমাদের 3টার সময় ও বলেছে যে 3টার পরে আমরা আর একটা গানও করব না। তখন অ্যাকচুয়ালি একটু শেষের দিকে তো ক্লাব সেক্রেটারি থেকে শুরু করে সবাই যারা থাকে এইগুলির সাথে জড়িত একটু টক্সিকেট হয়ে যায়, মানে একটু হ্যাঁ ড্রিঙ্ক ফিং করে, এটা তার ওরা নিজেদের অবস্থায় থাকে না। এখন কথা হচ্ছে ওদের যে সেক্রেটারি ও বলছে গীতশ্রী, তখন আমি সাহা ছিলাম, গীতশ্রীকে আরো একটা গান করতেই হবে রাত 3টার পরে। এবার আমি তো বলছি আমি করবো না, ও বারবার বোঝাচ্ছে যে করবে না। এবার ও বলছে না, আমি একটা টাকার মালা তখন বানিয়ে দেওয়ার খুব এক চল ছিল, সব 100 টাকার নোট দিয়ে একটা মালা বানিয়েছে, বলে গীতশ্রী একটা লাস্ট গান করবে এবং এই টাকার মালাটা আমি গীতশ্রীর গলায় পরাবো। সেক্রেটারি এবার দুলতে দুলতে উনি টাকার মালা নিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠছে। এবার ও আমাকে বললে তুমি থুম্বা, তখন থুম্বা ছিল বাজাতো, তুমি থুম্বার পেছনে গিয়ে বসে পড়ো। আমি থুম্বার পেছনে গিয়ে বসে পড়েছি রাত্র তখন 3টা 5-10। আমি দেখছি কি হয়। ও বলছে এই একদম কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, এই তুই উঠ উপরে আয়, একটা লাফি তোরে দেবো এখান থেকে স্টেজের থেকে, তুই কই গিয়া পড়বি, তোর অস্তিত্ব থাকতো না। গীতশ্রী গান করতো নি, ওঠ তুই ওঠ। এবার ওর জায়গা, ও সেক্রেটারি, ওর মহল, সামনে 15,000 অডিয়েন্স, তারপর ওর সাহস দেখুন। তারপর সবাই ওই ওর এত মানে এরোগেন্ট, এত রেগে গেছে না। হ্যাঁ, তখন সবাই ওই যে ক্লাবের অন্য লোকরা ওই সেক্রেটারিকে বুঝিয়ে তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করেছি আর কি। হ্যাঁ সেটাই। আচ্ছা দাদা, এখন যদি আমি শুরু করি আপনাদের দুজনেরই সঙ্গীত শিক্ষা ছোটবেলার থেকে আপনার কিভাবে শুরু হয়েছে এটা থেকে, আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনার সঙ্গে শেয়ার করেন। আমার বাবা হাই সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার ছিল, মা হাউসওয়াইফ, মা জমিদারের মেয়ে ছিল, বাংলাদেশের কুমিল্লাতে। আমার শাশুড়ি গান করতে পারতেন, গান করতো, আমি খুল বাজাতাম। আমাদের একটা ঠাকুর ঘর ছিল আলাদা, হ্যাঁ এখানে। সন্ধ্যার সময় রোজ আমার মা গান করতো, ঠাকুরের প্রার্থনা করতো, আমি খুল টুল বাজাতাম। তখন থেকেই গান বাজার সঙ্গে জড়িত। তারপর আস্তে আস্তে আমাকে মা বললো একটা গিটার কিনে দেবে। না, মাঝে গিটার কিনে দেবো, গিটারের প্রতি আপনার মানে আকর্ষণটা কবে থেকে হয়েছে? এটা তো ছোটবেলা থেকেই আমার গিটার ভালো লাগতো। ভালো লাগতো একটা জিনিস, কিন্তু তখন তো বাড়িতে গিটার ছিল না। অ্যাট্রাকশনটা হচ্ছে সিনেমা দেখতাম, তো সিনেমা দেখতে দেখতে প্রায় সময় স্পেনিশ গিটারের প্রাধান্যটা বেশি। আপনি তখন কেমনে বুঝলেন এটা স্পেনিশ গিটার? সিনেমা তো আমরা তখন তো হলেই দেখতাম না, স্পেনিশ গিটার নিয়ে নায়করা গান টান করতো না। আচ্ছা আরে তখন তো এটা অ্যাট্রাকশন। সবসময় গিটারটাকে দেখতাম যে আর সব সব সিনেমাতে এই গিটারটা থাকে, প্লাস আমার নিজেরও ভালো লাগতো গিটার বাজনাটা। তোর গিটারের তালিমটা আপনি কার থেকে নিয়েছিলেন? আমার প্রথম গুরু আশিস ভৌমিক, ওনার কাছে আমি 6 মাস শিখেছিলাম। তারপর থেকে প্রোগ্রাম শুরু করেছি স্টেজে। তখন থেকে আপনি নিজের মিউজিক? হ্যাঁ, নিজের মিউজিক তৈরি করতাম। তখন তো বাংলা গানই করতেন? হ্যাঁ, বাংলা হিন্দি সবই করতাম। মানে আমি একটা তো লাগে সিনেমার গান একটা জিনিস করা, আর আপনার অরিজিনাল না, ওইটা তো আমি শুরু করেছি 93-তে। 93-তে নিজস্ব মিউজিক। গিটারে কম্পোজ করতাম মিউজিক অল্প অল্প আর কি, তখন তো শুরু মাত্র। কিন্তু গিটার নিয়ে প্রোগ্রাম করতাম 98-এর আর 78-এর পর থেকেই শুরু করেছি। 6 মাস পর থেকেই শুরু করেছি। তখনই মানে বিভিন্ন সিনেমা গান টান আপনি তখন তো বোধহয় আপনি সিম্ফনিটা তৈরি হয়েছিল? না না, সিম্ফনি অনেক পরে। তখন আমরা প্রথম সিঙ্গার ছিল ত্রিপুরাতে একটাই, এটা মিতা চক্রবর্তী। ত্রিপুরার লোক? দ্যাট টাইম শি ওয়াজ দ্য বেস্ট সিঙ্গার ইন ত্রিপুরা। উনি কি ত্রিপুরার মানুষ? ত্রিপুরা এখন আছেন উনি? আছে, এখন আর আগরতলায় নেই, কলকাতায় থাকেন বোধহয় না, ব্যাঙ্গালোরে থাকেন। মিতা চক্রবর্তী খুব ভালো সিঙ্গার, ছবি আছে ওনার, দেখাবো ওনার সাথে। মিতা চক্রবর্তীর পাশাপাশি কে আছিল? রঞ্জনা বড়ুয়া ছিল, শিবপ্রসাদ দত্ত, তারা জাস্ট রাইজিং আছিল। তাও সিনেমা গান খুব একটা গাইতো বলে মনে হয় না। হ্যাঁ, সিনেমা গান কি তারা গাইতো? রঞ্জনা বড়ুয়া? না, গাইতো। আচ্ছা, মানে বিশেষ করে কি বাংলা গান গাইতো না হিন্দি? বাংলা হিন্দি দুইটাই করতো। তারা তো বিভিন্ন প্রোগ্রাম করতো না? হ্যাঁ, প্রচুর প্রোগ্রাম। এটা বা 80-র দশকে? একটা না, আরো আগে থেকে তারা করতো। আচ্ছা, তো তাদের সাথে আপনার ইন্ট্রোডিউস কেমনে হয়েছে বা কবে থেকে হয়েছে? মিতা চক্রবর্তী আমার বাড়িতে লোক পাঠিয়েছিল, আমার গিটার বাজনা শুনেছে বুঝলো।
6 মাস পরেই তখন আমাকে ওনার বাড়িতে গেলাম, বললো তুমি আমার সঙ্গে বাজাবে, আর কিচ্ছু নেই। তখন তো কিবোর্ড ছিল না, শুধু গিটার দিয়েই, গিটার, ড্রাম, কঙ্গো, ঢোলক এইগুলোই ছিল। আচ্ছা, তো তখন 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 81। 81 তখন জাস্ট বোধহয় মিঠুন চক্রবর্তীর ডিসকো ড্যান্সার সম্ভবত আসছিল। হ্যাঁ এটাকে আপনার ইমপ্রেস করছে? হ্যাঁ, সাংঘাতিক ভাবে। আচ্ছা, সেটা নিয়ে একটু বলুন তো। না, তখন তো এই যে ডিসকো ড্যান্সার যেটা, এই বইটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, জিমি জিমি আজা হ্যাঁ আজা। এটা আমি বাজাতাম স্টেজে উঠেই প্রথম। স্টেজে উঠে ফার্স্ট ওর মানে টাইটেল সঙ্গে ছিল এটা, জিমি 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 আজা। এবং আমার মনে আছে, হ্যাঁ, এবং মনে আছে মিঠুন চক্রবর্তী তখন টাউন হলে একবার এসেছিলেন, আমাদের হ্যাঁ। এখানে টাউন হলে এসেছিলেন। তখন আমার মেয়ে এই বছর খানেক বয়স হবে ওর, কি 7-8 মাস এরকম, মানে জাস্ট স্কুলে বসে। অনেক পরের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক পরে বলতে তখন এটা 96 এর ঘটনা। আচ্ছা। হ্যাঁ, এসেছিলেন তখন, এই জিনিসটা আমরা শেয়ার করেছিলাম। ও তো তখন খুব প্রোগ্রাম করে, খুব প্রোগ্রাম করে। এবং এটা জানার পরে মনে আছে মিঠুন চক্রবর্তী আমার কোল থেকে মানে সৃজয়াকে নিয়ে ওই জিমি জিমি আজার স্টেপটা করেছিল। ও তখন আমার মেয়ে তখন মিঠুন চক্রবর্তীর কোলে ছিল। ওই ছবি তো নাই না, ছবি তো নেই। এই সময় তো আসলে একটা ক্যামেরা ছিল। হ্যাঁ, ছবি নেই। ওই টাউন হলে ওইটা স্টেপ গুলি করেছিল, মনে আছে। আচ্ছা দাদা, আমি যদি আপনার সম্পর্কে মিউজিকের ক্যারিয়ারের পাশাপাশি আপনি বোধহয় খেলার সঙ্গেও আপনি আমি তো দ্বিতীয় গুরু আমার আসামের বাবুল সিনহা। আশিস ভূমিকের পরে আমি আসামে গিয়ে গিয়ে শিখতাম, মানে 3 মাস পরে পরে যেতাম 7 দিনের জন্য। এখানে 4.5 বছর শিখেছি গিটার। গিটার। আপনি গিটারের তালিমে, গিটারে আপনি তালিম নিছেন প্রায় 4 বছর? না, আরো বেশি। আশিস ভূমিক এখানে 6 মাস, হুম। তারপরে প্রোগ্রাম শুরু করেছি। তারপর বাবুল সিনহার খবর পেলাম, এটা হবে 78 থেকে 78 থেকে শুরু হয়েছে। আচ্ছা, 5-7 বছর মোটামুটি। এক হইল আশিস ভৌমিক, আর একটা হইল বাবুল সিনহা আসামে বাবুল সিনহা। উনি কি আছেন এখনো? আছে, যোগাযোগ হয়নি মাঝে মধ্যে? কম। তো আচ্ছা, পড়াশোনা তো আপনি তখন তখন কি আপনি গ্রাজুয়েশন করেছিলেন? না, তখন গ্রাজুয়েশন, মাধ্যমিক। মাধ্যমিকের পর থেকে শুরু করুন গ্রাজুয়েশন। আচ্ছা, পাশাপাশি আপনি তো যতটুকু জানি আপনি তো হকি কোচ। হ্যাঁ, সেই খেলাধুলার ব্যাপারটা যদি আপনি একটু বলেন। আমি তো ছোটবেলা থেকে সবই খেলতাম, ফুটবল, ক্রিকেট, হকি। হকিটা আমি সবচেয়ে পরে ধরেছি। তো হকিতে দেখতাম, ভালো লাগতো যে একটা লাঠি নিয়ে খেলাটা একটু দেখতাম। অন্যরা কিছু ছেলেরা প্র্যাকটিস করতো স্কুলে আর কি, বুদ্ধিন স্কুলে। আমি তো বুদ্ধিন স্কুলে পড়তাম, বয়েজ বুদ্ধঙ্গে। ভাল লাগে তো তো গেলাম। পরে খেলাটা দেখলাম যে আমার আয়ত্তে এসে পড়েছে, ভর্তি হলাম। তার সাথে ওই বছরই আমি বেস্ট প্লেয়ার হিসাবে এ ডিভিশন লিগ হয়েছিল স্কুলে। স্কুল থেকে এ ডিভিশন লিগ হয়েছিল ত্রিপুরা আস্তবল গ্রাউন্ডে হয়েছিল টুর্নামেন্ট। ওখানে আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম হকিতে। শহরেই চলতো। তারপর ওইখান থেকে আস্তে আস্তে তো সবসময় খেলতাম হকি। তার শুধু হকি খেলতাম না, এরপরে বাইরে ন্যাশনাল মিট অনেক করেছি হকিতে। আচ্ছা, এরপর হকি থেকে আপনি তখন মানে মানে মিউজিক, পড়াশোনা প্লাস হকি একসঙ্গেই চলতো, তিনটা একসঙ্গে আপনি চলেছেন। হ্যাঁ। এরপর হকি বাই পরে এটা একটা প্রফেশন হইছে, মানে দ্যাট মিন্স আপনি সরকারি চাকরিতে জয়েন করছেন হকি কোচ হিসেবে, টিচার। হ্যাঁ, পাতিয়ালাতে ইয়ে করছে এটা। তখন হকি নিয়ে আপনি যখন আগে আপনি যখন এখানে স্টেট মিট করছেন, স্টেট মিট সম্ভবত ন্যাশনাল লো করছেন, তখন হকিটা আপনার জীবনে প্রফেশন হিসেবে কিভাবে আইলো?